লিপস্টিক শেষ হয়ে গেছে, বাজার থেকে আমার লেগে তুই দামি দেখে লিপস্টিক কিনে নিয়ে এলি। শুধু কি লিপস্টিক, আর কি কি লাগবে সেটাগুলো একবারে বলে দাও। আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। আপাতত লিপস্টিকই চলবো, এখন দেরি হয়ে যেতেছে। আপনি যান। যাও কিছুক্ষণ থাকো। তোমার সাইডে যেতে না আমাকে চলেছে। যান তো, দেরি হয়ে যেতেছে। আরে বলো যান, সমস্যা কি? কেমন আছো? এই, আমার জামাই কেমন আছে বলবেন? আপনি কি করবেন? উনি আপনার স্বামী। ও আমার জামাই। কিন্তু আপনি কে? আমি কি সেটা আপনার জামাইকে জিজ্ঞেস আমার জামাই জিজ্ঞেস করবো কেন? আপনার লগে মুখ আপনি করে পারেন না, আপনি কে? আমি সেটা তাহলে তো এখানে কি চান? আমার স্বামীর অধিকার আছে। আমার সন্তানের অধিকার আছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি আপনার সন্তানের বিচার পরিচয় চান, আপনার স্বামীর অধিকার চান। কে আপনার স্বামী? এই যে আপনার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে উনি। ও আল্লাহ গো, এটা আপনি কি কইতাছেন? এই, আপনি কবে বিয়ে করছেন? উনি যখন ঢাকায় থাকতেন তখন আমাদের বিয়ে হয়। আমরা 2 বছর সংসারও করি। তারপর আমার মেয়ে একদিন হুট করে সে আমাকে বলল যে তার জরুরি ভাবে বাড়িতে যেতে হবে, তার মা নাকি অসুস্থ। আমি বললাম যে আমিও সাথে যাই, কিন্তু আমাকে নিল না। তারপর এখানে চলে এলো। সেই দিন থেকে এখন পর্যন্ত আমার একটা খোঁজও নেই। না ঢাকায় ফিরেছে, না আমাদের কোনো খোঁজ খবর নিয়েছে। আমি বহু কষ্টে ওনার ঠিকানা জোগাড় করে আজকে এখানে আসি। ও আল্লাহ গো, এটা আমি কি শুনতাছি? এটা শুনে না কেন মরণ হলো না কেন? এই সুতরে দাঁড়ায় আছেন কেন? আপনার যে একটা বউ আছে, এত বড় একটা বাচ্চা আছে, এটা আপনি আমার আগে কোন দিকে লিখা? এই তুমি চুপ করবা। রাস্তার একটা মহিলা কি বললো সেটা তুমি বিশ্বাস করে ফেললা? এই মহিলার তো বিয়ে করা দূরের কথা, জীবনে এই প্রথমবার আমি দেখলাম। আমি তো ওরে চিনিই না। কি বললো তুমি? কি বললো তুমি? আমাকে চিনো না? এত মিথ্যা কথা বললো না, আল্লাহর গজব পড়বে। এই গজব তো আমি তোর উপরে ফেলবো। এই দান্দাবাজ মহিলা, হ্যাঁ কোত্থেকে আইছস আমার সোনার সংসার ভাঙতে? ও বুঝতে পারছি, আমি আমার বউরে নিয়ে সুখ শান্তিতে থাকি, সুন্দর করে সংসার করি, এটা মনে হয় কেউ চায় না। এই কারণে আমার পিছনে শত্রু লেগে গেছে না? এই শোন, তোর আমি ভালোই ভালো বলতেছি, এখান থেকে যা, না হলে পিঠায় কিন্তু হাড্ডি গুড্ডি আমি ভেঙে ফেলাম কইলাম। যা খুশি তাই কর। কিন্তু এখান থেকে আমার স্বামীর অধিকার না নিয়ে, আমার সন্তানের বাবার পরিচয় না নিয়ে আমি কোথাও যাবো না। আয়, এটা তো কি লাগছে? কি হইছে? আম্মা দেখেন, কোত্থেকে এই মহিলা কইতাছে সে নাকি আপনার ছেলের বউ, আর এই মাইয়া নাকি আপনার ছেলের মাইয়া? অসম্ভব, এটা হইতেই পারে না। আমার পোলা আরেকটা বিয়ে করলে আমি সবার আগে জানতাম। শোনো বৌমা, এখন চারিদিকে অভাব, এই জন্য মহিলারা বাড়ি বাড়ি গিয়া পারিবারিক সংসারে ভেজাল লাগাইয়া ধান্দা করে। এই মেয়েও মনে হয় আমার সংসারে ভেজাল লাগাইয়া টাকা ধান্দা করতে আইছে। মা, আমাদের ঘরে তো ওনার একটা ছবি আছে, উনি কি আমার বাবা? হ্যাঁ মা, উনি তোমার বাবা। বাবা, তুমি কেমন আছো? তুমি আমাদের সাথে থাকো না কেন? জানো, মা সারাক্ষণ শুধু তোমার কথা বলে। কি হলো বাবা, তুমি কথা কেন বলছো না? এই খবরদার, কে তোর বাবা? আমি তোর বাবা না। এই মহিলা, এই তোরে আমি বলছি না এই বাড়ি থেকে যাইতে, যাবি না হলে তোর কপালে কিন্তু খারাপ হয়ে আছে। যা বললাম। যা খারাপ হওয়ার হোক, আমি তো বললাম আমার স্বামীর অধিকার না নেওয়া পর্যন্ত, আমার মেয়েকে যতক্ষণ তুমি তোমার মেয়ে হিসেবে স্বীকৃতি না দেবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না। তুই যাবি তোর চোখ তো কুচকে যাবে। এই যা 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 যা। আরে তুমি আমার কথাটা শোন। তুমি কি করতেছ? আমি বুঝতেছি না। কাপড় কুচে দিচ্ছ কেন? তোমার কাছে দেখতে পারতেছো না আমি তোমার সংসার করব না, আমি এবার বাপের বাড়ি যেতেছি। কি আমার সংসার করবো না মানে? এই জায়গায় আমার দোষটা কোথায়? বলো। হচ্ছে না কেন? ঘরের কথা বলতে তো পারতো, তুমি দেখতে পাইতেছো না? তুমি আরেকটা বিয়ে করছো, ওই ঘরে তোমার বাচ্চা আছে। আমি একটা বিবাহ করতে সংসার করব না, আমি বাপের বাড়ি যাবো, তারপর তোমার মামাকে মনে আই নিয়ে যাবো। বিশ্বাস করো আমি এটা বুঝে বলি না। আমি কোনো কথা বলি না, চিনি না। আমি তোমার কথা বিশ্বাস না করলে এই হারাম দাদি, তোর কত বড় শক্তি আমার রুমে ঢুকছে। আমি বলে গভীর করে প্রশ্ন করতে, আমি কোন কথা বলে
সমাজে যে মর্যাদা আমি পাই সেটা নিয়ে আমি মরতে চাই, আমার সন্তানের বাবার পরিচয় নিয়ে আমি মরতে চাই। দেখো, আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মাইনা না। আমি তোমার কাছে ভাত কাপড় কিচ্ছু চাই না, তুমি আমার যেমনি রাখবো আমি সেইভাবেই থাকবো। আমার মাইয়াটার দিকে তাকায় হইলো তুমি আমাকে মাইনা না, লাগলে আমি সত্যি সংসার করবো, আমার কোনো সমস্যা নাই। তাই খারাপ না, মামার বাড়ি আমটা পেতো না, আমার পোলা তোমার মাইনা নিব। উইরা জুইরা হইছে, তাড়াতাড়ি আমার ঘর থেকে বাইর, নাইলে তোরে আমি ঝাড়ু বাতি দিয়ে বাড়ি থেকে বাইর করব। আমি এক কত বোঝাবো না, আপনারা একটু আমার কথা চিন্তা করে দেখেন তো, আমার জায়গায় যদি আপনার মেয়ে থাকতো আপনি এভাবে বের করে দিতে পারতেন? যদি তোর সাথে আমার মেয়ে তুলনা করছ, তোর কত বড় সাহস, হ্যাঁ? বাইরে বাইরে আমার বাড়ি থেকে বাইরে তো, বাইরে বাইরে। মা, আমি এখানে থেকে আপনাদের নাটক দেখতে পারবো না, আমি আমার বাপের বাড়ি যাইতেছি গা, এরপর দেখবেন আমি আপনাদের কি অবস্থাটা করি। না মো, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে তোমার স্বামীর সাথে। আমি, তুমি, মুনির, আমরা সবাই মিলে একসাথে সংসারটা করবো। দেখো আমি মুনিরকে চাই না, আমি শুধু চাই মুনির স্ত্রী হওয়ার স্বাস্থ্য মর্যাদা করবো। তুমি যদি আমাকে এই বাড়িতে চাকরের মতো রাখো, আমি চাকরের মতোই থাকবো, বাড়ির সব কাজ করবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি শুধু আমার স্বামীর পরিচয় থেকে নিয়ে বাঁচতে চাই। এই খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না, আমি লাগলে মরে যাবো, তারপরে সতীনের সংসার করবো। তোমার মা, তোমার সাথে সংসার করতে দেব না। এই শয়তান টাকানি গ্রামের রুম দিয়া তো সব কষ্ট করে মনে ভুলাই দিয়া বাইর করতেছি। ডাকেন না, গ্রামের সব লোকজনকে ডাকেন, সবার সামনে আমি প্রমাণ করব যে মুনির আমার স্বামী। এই খবরদার, আমি যে তোর স্বামী এই কথাটা যদি আরেকবার উচ্চারণ করো তোর জিহ্বাটা নেবে একদম ছিঁড়া বলাম। আমি যে তোর বিয়ে করছি এর কোনো প্রমাণ আছে? আমাদের বিয়ে কাবিনটা মাছ আমার কাছে। কোথায় কাবিন নামা দেখান? আরে আরে আমার কথা শুনে কাবিন নামা একটা ফোন এটা ঠিক আছে। মা, তোমাকে ওনারা মারছে তাই না? না তো মা, আমাকে কেউ মারে। মিথ্যে কথা বলো না মা, আমি সব দেখছি। তোমাকে বাবা গলা চাপ দিয়ে ধরে রাখছিল আর দাদি এসে তোমার একটা থাপ্পড় মারছে। মা, তুমি কাঁদো না মা, তুমি কাঁদলে আমার খুব কাঁদতে ইচ্ছা করে। না না না, এই যে আমি কাঁদতেছি না, আমার চোখে কোনো পানি নেই। মা, আমার খুব খিদা লাগছে, আমার কিছু খাইতে দিবা? ব্যাগে বিস্কুট আছে, বিস্কুট দিই মা। মা, আমি আজকে সেই সকাল থেকে ওই বিস্কুটই খেয়ে আসতেছি। আমি আর বিস্কুট খাবো না মা, আমার খুব খিদা পাইছে, আমারে ভাত দাও। আমি ওই থেকে ভাত নিয়ে আসবো, কারে বলবো? বাচ্চা আমার আর লজ্জা করছে না। না মা, আমি আর ভাত খাবো না। খবরদার খবরদার আমার মা ধরে রাখি না, হ্যাঁ? চুপ করে টাইনা ছিড়া বলা কোন কারণে এইভাবে যদি জানতে পারি তো কি অবস্থা হবে? আমার কি হবে সেটা আমি ভাবতেছি না। আমি খালি ভাবতেছি যে আমার যদি কিছু হয় তাহলে আমার মেয়ে করছে। আপনার কাছে একটা অনুরোধ ছিল রাখতে, কি অনুরোধ? আমার মেয়েটা সকাল থেকে খালি দুটো বিস্কুট খেয়েছে, বাচ্চা মানুষ তো ক্ষুধা সহ্য করতে পারছে না। মা, আমার কিছু লাগবে না, আমার মেয়েটাকে চারটা ভাত দিবেন। এই তোর মায়ের আমি ভাত দিন কেন? তোর বাপে কি চাল কিনে দিয়ে গেছে? এখান থেকে যা, নাইলে কিন্তু তোর মায়ের আমি গলা টিপ্পা মাইরা ফেলাম। মা, এমন কথা বললেন না, আমার মেয়েটা তো ছোট মানুষ, ওরে কেন আপনারা মারবেন? আর আমার মেয়েটার তো কোনো দোষ নেই, ও তো এইসব কিছু বুঝেও না। তাছাড়া আমার মেয়েটার গায়ে তো আপনার ছেলেরই রক্ত, তাই না? ও তো আপনাদের পরিবারেরই একটা। ফালতু কথা কবি না, তুই তোর মাইয়া আমার পরিবারের কেউ না, হ্যাঁ? ঠিক আছে, তোর মায়ের আমি ভাত দিতে পারি, তাই আমার একটা শর্ত আছে। কি শর্ত মা বলেন? তোর মায়ের ভাত খাওয়া হলে লগে লগে এই বাড়ি ছেড়ে গেলাম, ছেড়ে চলে যাবে। মা, আমি ভাত খাবো না, আমার খিদা নেই। তারপরেও তুমি বাবাকে ছেড়ে কোথাও যেও না মা।
আমি বাবার কাছে থাকতে চাই। ওরে বাপ রে বাপ, তুই ডাঙ্গু মাইয়া, হ্যাঁ? এই মাইয়া না সব শিখায় পড়ায় নিয়ে আইছ না? তার না তার মাইয়া আমার পোলার ঘরে চাপাইতে চাইতেছে। আচ্ছা দেখো না আশা কি করতেছো, তাড়াতাড়ি এদিকে আসো। দেখো আপা, দেখো না আসো, পিছকে হাত তুলতে বলতে যেতেছে। ও তুমি পাগল হয়ে গেছো, হ্যাঁ? তুমি বিষ খেতেছো কেন? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমারে পাগল বানাইছেন আপনি আর আপনার এই পোলায়। আমার জীবনটা একবারে শেষ করে দিয়েছেন। আমার স্বামীর বাড়িতে আরেক মহিলা এসে কয় সেটা কি তার বউ। এই কথাটা শোনার পর আমার ভিতরে যে কেমন লাগছে এটা আমি আপনারা বইলা বুঝাইতে পারবো না। মা আমি এই কষ্ট সহ্য করতে পারতেছি না, আমারে মরে যেতে দেন মা। ওরে আল্লাহ রে, আমি কোন বিপদের মধ্যে পড়লাম। আল্লাহ, তুমি আমার এই বিপদের মধ্যে কেন ফেলাইলা? আশা, বিশ্বাস করো ওই মহিলার আমি চিনি না। ওই মহিলা আমার বউ না, ওই মহিলার বাচ্চাও আমার বাচ্চা না। তাইলে ওই মহিলা এই বাড়িতে আসা করছে কেন? সে কেন এই বাড়ি থেকে যাইতেছে না? আশা, তুমি খালি আজকে দিনটা আমার সময় দাও, আমি আজকে রাতের মধ্যে ওই ডাইনির এই বাড়ি থেকে বের করে দিতেছি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করতেছি না। আমি বুঝতে পারছি এভাবে চুপ করে বসে থাকলে চলবো না। আমি এক্ষুনি আমার আব্বার আর ভাইরে ফোন দিয়ে সবকিছু বলতেছি। তারপর দেখো আমার আব্বার ভাই এসে তোমার কি অবস্থা করে। আশা আশা আশা, তুমি তোমার আব্বারে আর ভাইরে ফোন দেওয়ার দরকার নাই। শোনো, আমি আর আম্মা মিলে বিষয়টা সমাধান দিতেছি। হবো মা, শোনো তোমার বাপ ভাইরে খবর দিও না, এমনি হাগো মাথা গরম। এই কথা শুনলে তো আরো গরম হয়ে যাবো। শোনো আমরা নিজেরাই এই যে মীমাংসা করে দিমনি, হ্যাঁ? খবরদার আমার বাধা দিবেন, আমার ফোনটা দিতে দেন, নাহলে আমার দুই চোখ যেদিকে যায় আমি ওদিকে চলে যাবো। আমার সে যত জ্বালা, হ্যাঁ? এমনি কয়দিন ধরে শরীরটা ভালো যাইতেছে না, তার উপরে আবার কত যন্ত্রণা। আমার কিচ্ছু ভালো লাগে না, তুই যা মন চায় তোর তাই কর। আম্মা, আম্মা। আশা আশা, প্লিজ আমার কথাটা তুমি শোনো। আরে আমার কথাটা শোনো, তুমি আজকে রাত্রে আমার সময় দাও। তুমি তোমার আব্বারে ফোন দিও না। শোনো না, আমি কালকের মধ্যে যদি কোনো ব্যবস্থা করতে না পারি, তোমার মনে যা চাই তুমি তাই করো। আমি কিচ্ছু করবো না। খবরদার আরেকটা কথা বলছি না, আরেকটা বিয়ে করছো না, এর মধ্যে আমি বুঝে গেছি আমার আব্বারে ফোন দিয়ে আমি আইবো না। কেমন আছো? আব্বা আমি ভালো নাই আব্বা, আমার যন্ত্রণা হয়ে গেছে। কি হয়েছে তো? তুই কান্দাস হচ্ছে? জামাই তোর কিছু কইছে? না আব্বা, সে আমারে কিচ্ছুই কয় নাই, কিন্তু সে যে ঘটনা ঘটাইছে এই কথা তো আমার কত লজ্জা লাগতেছে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আমার কি করছে তুই তাড়াতাড়ি আমার খুই লাগো। তুই আমার একমাত্র ভাইয়া, তোর কান্না আমি সহ্য করতে পারি না। আব্বা ওনাকে বাড়িতে একটা মহিলা আসছে বাচ্চা নিয়া। আরে মহিলা বাচ্চা নিয়ে আইছে, এলে তোর কি? এই মহিলাকে ওই মহিলা বলতেছে সে নাকি তোমাকে জামাইয়ের প্রথম বউ, আর যে বাচ্চা সাথে করে নিয়ে আসছে ওইটা নাকি তোমার জামাইরই বাচ্চা। ওরে আল্লাহ রে, এটা তুই কি কইতাছস? হ্যাঁ, জামাই আবার কবে বিয়ে করছে? আমি কিছু জানি না আব্বা, তুমি তাড়াতাড়ি আও, আমার দমটা বন্ধ হয়ে আইতাছে, তুমি এখান থেকে আমারে নিয়ে যাও। আমি তোর খালার বাড়িতে আছি, কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে যাইতাছি। বাড়িতে গিয়া তোর বাইরের সাথে কইরা কালকে আমি আইতাছি। আমার মায়ের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছে, তুই একটু ধৈর্য ধর। কি করলা তুমি এটা? মা, আমার খুব ঠান্ডা লাগতেছে। ঠান্ডা লাগতেছে? এই যে আমার চাদরটা তোমাকে দিয়ে দিই, তাহলে আর ঠান্ডা লাগবে না মা। মা, তুমি তো তোমার চাদরটা আমাকে খুলে দিয়ে দিলে, তোমার ঠান্ডা লাগতেছে না? মা, আমি ঘরের ভিতরে কেন ঘুমাচ্ছি না? এখানে কেন ঘুমাচ্ছি? তোমার পুরো বাড়িতে তাই আমরা ঘরে ডেকে নিয়ে গেছি। আমি জানতাম তুমি আসবা, তুমি বেশিক্ষণ আমার উপর অভিমান করে থাকতে পারবে না। একদম চুপ, কোনো কথা বলবে না। আর
আচ্ছা তুই কোন কারণে আমার গ্রামের বাড়িতে আছিস কত? কি করবো বলো, তুমি যে আমাকে রেখে চলে আসলা, তারপর তো কোনো খোঁজ খবর না নাই। আমি একা একটা মেয়ে মানুষ, এত বড় শহরে, তার মধ্যে ছোট বাচ্চা আমার। আমি কিভাবে ছিলাম, কি খাইছি না খাইছি, কোনো তো খোঁজ খবর না নাই। কিভাবে একা একা কতদিন থাকা যায় বলো? তার মতো মেয়েটাও তো বড় হচ্ছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ওর বাবার পরিচয় লাগবে না? জানো, আমি অনেক কষ্ট করে তোমার গ্রামের ঠিকানা খুঁজে এখানে আসার সময় কত যে স্বপ্ন দেখে আসছিলাম, কিন্তু এসে যখন শুনলাম যে তুমি এখানে আরেকজনকে বিয়ে করছো, আমার মাথা না আকাশ ভেঙে পড়ছে। আমার সব স্বপ্ন ভেঙে চলে গেছে। আমি জানি যে স্ত্রীর মর্যাদা আমি কোনোদিনও পাবো না, কিন্তু আমার মেয়েটার তো বাবার পরিচয় দরকার, তাই না? আমার মেয়েটা যাতে সমাজে মাথা উঁচু করে রাখতে পারে, তুমি যাতে বাবার পরিচয় পাবে। আমি একটা কথা বলতেছি, আমি সবকিছু দেবো। আমি তোমার স্ত্রীর মর্যাদা দেবো, আমি আমার সন্তানের পরিচয় দেবো। তুমি শুধু ঢাকায় চলে যাও, আমি 2-1 দিন পরে দিক দিয়ে গুছাই গেছে আমি ঢাকায় চলে আসবো। তারপর তুমি আমি আর আমাদের মেয়ে একসাথে থাকবো। আমি তো আমাদের মেয়ে ঢাকায় যাও না একবার, এখন আমি কি করি? আমি ওরা ডিভোর্স দিয়ে কয়েকদিনের মধ্যে চলে আসবো। তুমি যে আসবা না সঙ্গে খুব আসবা। আচ্ছা ঠিক আছে, আমি ওরা ডিভোর্স দিই, ঢাকায় চলে যাও। আমি কয়েকদিনের মধ্যে ঢাকায় চলে আসবো বললাম তো। আমি ঢাকা চলে যাবো, কারণ আবার কি সত্য? তুমি কালকে সকালে গ্রামের যত গণ্যমান্য ব্যক্তি আছে সবার সামনে এটা স্বীকার করবা যে আমি তোমার স্ত্রী আর ও তোমার মেয়ে। তোমার মায়ের সামনে, তোমার বউয়ের সামনে তুমি মানবা যে আমি তোমার বউ। অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না যে সবার সামনে তোমার স্ত্রী হিসেবে মাইনে নাও। আচ্ছা কেন বুঝতেছো না? আমি যদি তোমার স্ত্রী হিসেবে মাইনে নেই, এই বাড়িতে একটা কিয়ামত হয়ে যাবো, আমার ক্ষতি হয়ে যাবো। আচ্ছা তুমি কি চাও? আমার চাও? মনে এই মহিলা সত্যি সত্যি তোর বউ, আর ওই মেয়ে তোর মেয়া? এইটা আমি কি দেখলাম, কি শুনলাম? এইটা শোনার আগে আমার মরণ হইল না কেন? তুই আমার পোলা হয়ে এত বড় জঘন্য কাম করতে পারলি? আল্লাহ রে, আমি তোর বউরে কি দিয়া বুঝ দিব, কি জবাব দিব? কালকে সকালে যখন তোর শ্বশুর আইবো, তখন তুই তারে কেমনে সামলাবি? আম্মা তোমার পায়ে ধরি, শেফালে যে আমার বউ, এই কথাটা তুমি কাউরে বলো না। আমার শ্বশুর জানলে কিন্তু আমার মায়েরা ফেলাইব। শেফালে তুমি এক কাজ করো, তুমি এই টাকাটা রাখো, তুমি ঢাকায় চলে যাও, আমি 2-1 দিনের মধ্যে চলে আইতেছি। সবার সামনে যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে তোমার বউ হিসেবে মেনে নিবা, তার আগে আমি এখান থেকে এক কদম আগাবো। এই হারামি বাচ্চা, এমন কইরা যেতে মানবো না। আয় নিশিরায় পক্ষে জানবো না, পোলা টিপো ময়রা লাশ গুম কইরা দে। আম্মা তুমি আসলে ঠিক হইছ, এই হারামির বাচ্চারা যদি না মারি না, আমি আসলে শান্তিতে থাকতে পারবো না। ওটা আজকে আমি মেরে ফেলাবো। কি ব্যাপার জামাই? হ্যাঁ, আমার মায়ের বিয়ে করার আগে নাকি তুমি আর একটা বিয়ে করছো? এই কথা আমাকে আগে কম নাই কেন? আব্বা বিশ্বাস করেন, এই মেয়ের আমি বিয়ে করি নাই। আজকের আগে এই মেয়ের আমি কোনোদিন দেখিই নাই। হুট করে আমাদের বাড়িতে এসে বলতেছি কি আমি নাকি ওর হাজবেন্ড। বাবা যায় এটা কি সম্ভব? আব্বা আমার কাছে মনে হইতেছে কি এই মেয়েটা একটা পাগল, সেই জন্য এই বাড়িতে এসে পাগলামি করতেছে। তুমি চুপ করো, তুমি কোনো কথা করো না। আমি বাড়ির ভিতরে ঢুকার সময় তো মায়ের দেখছি, এই মেয়ে তো পাগল বলে আমার মনে হয় নাই। বেন, আপনি সত্যি করে কোন তো, এই মেয়ে কি সত্যি আপনার ছেলের বউ? বিয়ে যে কি কোন, আমার পোলা বিয়া করবো আর আমি জানি না? শুনেন বিয়াই, ছোট থেকে পোলার এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে আমারে না জানে আরেকটা বিয়া করবে।
এখনো সময় আছে, সত্যি কথাটা কর, আনের কিন্তু আমি অ্যাকশনে যাবো। আমি সত্যি করে কইতাছি, এই মেয়ে আমার পোলার কিচ্ছু লাগে না। আমার পোলা যেটা কইতাছে এইটাই সত্যি। এই মেয়ে একটা পাগল, আমাকে বাড়িতে পাগলামি করতেছে। শুধু তাই না, এই মেয়া কিছুদিন আগে আমাকে পাশের গ্রামে এক বাড়িতে যাই পাগলামি করেছে। আপা একদম ঠিক কথা বলতেছে। আমার কি আপনার এরকম খারাপ বলা মনে হয় যে চুরি থেকে বিয়ে করুন, বিয়ে করে বাচ্চা ফলাই দিয়ে চলে আসুন? আমি বহুত চেষ্টা করছি এই পাগল মেয়ে বের করার জন্য, বের করতে পারতেছি না। আপনারা যে এভাবে পারেন এই পাগল মেয়েটা এই বাড়ি থেকে বের করেন আপা, আমার একটু শান্তি দেন। আমি আপনার মেয়ের সাথে সংসার করতে চাই আপা, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আপা আপনি যে আসলে একটা ভালো মানুষ, এই মেয়ের আমি ইচ্ছা মতো শিখে দিবি, এই বাড়ি থেকে না, শুধু এই বাড়ি থেকে না, এই গ্রাম থেকে তাকাই পাগল রে কেমনে ভালো করো লাগে সেই নিতেছে আমার জানা আছে। পাগল রে ভালো করতে না কেমন আছে ভাই, বুঝি ভালোই বলে বুঝি পাইছে না। ওকে দিলে যা এখানে পাইছে না। আপনারা আমার দিকে ভেবে তাকিয়েছেন কেন? ওই পাগলের বাচ্চা, তুই কই থেকে আইছো? মুখ সামলায় কথা বললেন, আমি পাগল না। আমি সুস্থ স্বাভাবিক একজন মানুষ। সুস্থ মানুষ হই যদি হবি, তবে আরেকজনের বাড়ির সামনে এসে বসে রইছো তোকে। আমার স্বামীর বাড়ির সামনে আমি বসে থাকবো, সেটার কৈফিয়ত কি আমার আপনাকে দিতে হবে? আপনার কোনো সমস্যা? তোর স্বামী তোর গুল্লা খাওয়াইনো, সত্যি করে রাখো, তুই কই থেকে আইছো? আমি ঢাকা থেকে আসছি। মনির যখন ঢাকায় কাজ করতো তখন ও আমাকে বিয়ে করেছিল। বিয়ের কয়দিন পর মনির পালিয়ে গ্রামে চলে আসে। বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যা কথা বলছি না, মনির আমার স্বামী। আপনারা মনিরকে একটু বুঝায় বলেন যাতে ও আমাকে স্ত্রী হিসেবে মাইনা নেয়। তুই যে একটা বুয়া ধান্দাবাজ, তোর কথা শুনেই আমরা বুঝতে পারছি। মনে রয়েছে আমার মায়ের জামাই, আর তুই যদি সত্যিকারে বউ হতি তবে তো তোর আমি এই বাড়িতে থাকতে দিতাম না। দেখ, তোর লগে একটা মাইয়া আছে, সেই জন্য আমি তোর গায়ে হাত ধরতে চাই না। তুই তাড়াতাড়ি এই বাড়ি থেকে বাইরে যা। আমি মনিরকে আগে মনির যদি আমাকে স্ত্রী হিসেবে মেনে নেয় তাহলে আমি এই বাড়িতে যাবো। এই হারামি বাচ্চা, তুই তো অল্প বয়সে মরতে চাস, এখান থেকে যা, নইলে তুমি একদম খুন করে ফেলাম। আমাকে খুন করানো এত সহজ না, আর তাছাড়া আমাকে খুন করলে না আপনারা কেউ বাঁচবেন না। তোর এত বড় সাহস, তুই আমাদেরকে ছেড়ে দিচ্ছিস? এই তুই কি করবি? আমি আপনাদের সবার নামে নারী নির্যাতনের মামলা করি। দেখ, যদি আপনারা পারেন আমাকে আমার স্বামীর সাথে মিলাই দেন, তাহলে এখান থেকে বেরো। তোর কি লাজ লজ্জা বলে কিছু নাই? তোরে আমি কতবার কইছি যে তোরে আমি চিনি না, আর যারা আমি চিনি না তার বউ হিসেবে আমি মেনে নেবো কেমনে? তোরে আমি এত অপমান করলাম, এত মারধর করলাম, তারপরে কোন লজ্জায় তুই এই বাড়িতে পড়ে আসস? এত বড় মিথ্যা কথা বললো না, আল্লাহর গজব পড়বে তোমার উপর। তুমি না কালকে রাতেও আমাকে বললা টাকা দিয়ে এখান থেকে বিদায় করতে চাইলা। তুমি নিজের মুখে না বললা যে আমি যদি ঢাকায় চলে যাই কতদিন পর তুমি আসবে আমার সাথে ঢাকায় দেখা করবা? ওরে বাপ রে বাপ, কত বড় মিথ্যাবাদী! কালকে সারা রাত আমি আমার স্ত্রীর সাথে থাকছি, আর তুই বলতেছিস তোর কাছে আইছি আমি টাকা নিয়া? আব্বা, এইবার বুঝতে পারছেন তো ও কত বড় একটা পাগল আর মিথ্যাবাদী? আমি সবই বুঝতাম পারছি জামাই বাবাজি। ওরে এইভাবে আদর কইরা কইরা কইয়া কোনো লাভ হইব না। ওরে মারতে মারতে বাড়ি থেকে বাদ কইরা দাও। ঠিক আছে আব্বা। যাবি কি আমার? এই! এই! এই বাড়িতে তো তুই আর লেগে পড়ে। বেরো। এই! এই গ্রামে তোরে যদি আর একবার দেখি তোর তো মারমুই। তোর মেয়ে যদি ভালো চাস, মঙ্গল চাস, আর কোনোদিন এই গ্রামে আসবি না, ঠিক আছে? ওকিন্দি চলে যা, নাই তুমি তোর জায়গায় একদম বুঝতে পারবো। আমরা এখানে থাকলে বাবা আমাদেরকে মেরে ফেলবে। চলো আমরা চলে যাই। আমি তো অনেক আগেই মরে গেছি। হয়তো তুমি আমাকে চিনো। আমি যদি মরিও তারপরেও আমি
যতক্ষণ না পর্যন্ত তোর বাবা আমি এটা মানতেই পারবো না যে তুই রাস্তা দিয়ে যাবি আর মানুষজন আঙুল তুলে দেখিয়ে বলবে যে তোর বাবার কোনো পরিচয় নেই, তুই যার সন্তান। কিন্তু মা, এখানে থেকে তো তুমি তাদের সাথে পারবে না। এখানে আমাদের কেউ নেই। দুর্বোকা, যার কেউ নাই তার আল্লাহ আছে। আরে আপা, আপনি এখানে এই রাস্তার মধ্যে বসে রয়েছেন কেন? আপনি কার বাড়িতে আছেন? মনিরের বাড়িতে। ও, আপনি তাহলে মনির ভাইয়ের বউ, তাই না? জি ভাই, আমি মনিরের প্রথম বউ আর আমার মেয়ে মনিরের মেয়ে। কিন্তু আপা, আপনার গালে মুখে কিন্তু মায়েরটা কেন? মনির ভাই কি আপনার মারছে নাকি? আমার সন্তানের বাবার পরিচয় চাইতে আসছিলাম, তাই মনিরের শ্বশুর আর ওর শালা মিলে আমার গায়ে হাত তুললো। শুধু আমার গায়ে না, আবার এই ছোট বাচ্চাটার গায়ে হাত তুলছে। আহারে, মনির ভাই কত বড় একটা খারাপ মানুষ! এইরকম একটা মাসুম বাচ্চার গায়ে কেউ হাত তোলে? আপা, আমার মনে হয় কি আপনি এভাবে চুপ করে বসে থাকেন না। এভাবে চুপ করে বসে থাকলে আপনি মনির ভাই কিচ্ছু করতে পারবেন না। আমি তাহলে কি করবো ভাই বলেন? আমি তো এখানে কাউকে চিনি না। আপা, আপনি এক কাজ করুন, আমাদের এলাকার মাত্র সাহেবের বিচার আপনার কাছে যদি কাবিননামা থাকে আর সেই কাবিননামা যদি আপনি মাতবরে দেখাতে পারেন, তাহলে আমি শিওর সালিশের মধ্যে মাত্র সাহেব আপনার পক্ষে রায় দিবে। আর একবার যদি আপনার পক্ষে রায় দেয়, তাহলে মনির ভাই আপনার তার ঘরে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মাতবরের বাসাটা কোন দিকে আমাকে একটু দেখাই দিবেন? আমি তো চিনি না। এই তো সামনে মাতবর সাহেবের বাড়ি। আপনি আমার সাথে মাতবর সাহেবের কাছে চলেন। তবে একটা জিনিস মনে রাখেন, মাতবর সাহেবের কাছে গিয়ে সবকিছু খুলে বলেন, নাহলে তো মাতবর সাহেব আপনার পক্ষে রায় দিতে পারবো না, বুঝেন না? জি আচ্ছা, সারাটা জীবন আপনার কথা মনে রাখবো। আপনি আমার অনেক বড় উপকার করলেন। চলেন, এই যে মাতবরের বাড়ির সামনে ব্যাগটা আমি নিই। না, আসসালামু আলাইকুম মাতবর চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি রে ভাই, তোর সাথে এইটা কেডা? চাচা, এই আপনার ঢাকা থেকে আসছে। ওই যে আমার উত্তর পাড়ার মনির ভাই আছে না, হ্যাঁ, মনির ভাই কাছে আসছে। মনির ভাই যখন ঢাকায় চাকরি করতো তখন এই আপারে বিয়ে করছে। বিয়ার পর নাকি 2 বছর সংসার করছে। এই যে এই বাচ্চাটা মনির ভাইয়ের বাচ্চা। বিয়ার কিছুদিন পর মনির ভাই পালায় ঢাকা থেকে আইসা করছে। এরপর আর ওনার খোঁজখবর নেয় নাই, ওনার মেয়েরও খোঁজখবর নেয় নাই। এখন উনি অনেক কষ্ট করে মনির ভাইয়ের ঠিকানা নিয়ে আমাকে গ্রামে এসে উঠছে। কিন্তু মনির ভাই এখন ওনারা দেখার পর নাকি চিনতেই পারতেছে না, ওনারে আর ওনার মেয়েরে মাইনে নিতেছে না। চাচা, আপার রাস্তার পাশে বসে কান্নাকাটি করতেছিল, আমার দিকে খুব মায়া লাগছে। আপনি আপার জন্য একটা ব্যবস্থা করেন। আর মনির ভাই কত বড় খারাপ, চিন্তা করে দেখেন। খুব খারাপ মনে রে। না হয় এত সুন্দর একটা মেয়ের কষ্ট দেয়। আচ্ছা, তোমরা জন্য আমি কি করতে পারি বলো তো? মাতাব্বর সাহেব, আমি চাই যে আপনি একটা সালিশ ডাকেন। সালিশে আমার হাত আমার স্বামীর হাতে বুঝাই দেন আর আমার মেয়েটা যাতে বাপের পরিচয় পায়। অবশ্যই সালিশ বসাবো। আজকে বিকালে আমি সালিশ বসাইতেছি। আমি ওই এক কাম কর, গ্রামের সবাই জানাই দে, বিশেষ করে মনির আর তার শ্বশুরে কবি, যাতে আজকে বিকাল বেলা ক্লাব করে থাকে। সালিশ হবে, সব পরিবারের জন্য সবাই উপস্থিত থাকে। ঠিক আছে চাচা, আমি সালিশের ব্যাপারে সবাই জানান। মনির ভাই তার শ্বশুর সহ তার ফ্যামিলি সবাই যাতে সালিশের মধ্যে কিছু থাকে সেটাও বলুন। আপা, আপনি কিন্তু এই সমস্যা পারবো না। চাচা, আমি গেলাম। বসো। এসো তুমি পরীক্ষা, আর আমি কিন্তু বিচারের ব্যবস্থা করে দিলাম। কিন্তু সালিশ করলেই তো হবে না, সালিশে তোমার জিততে হবে। তাহলে তুমি তোমার স্বামীর অধিকার পাইবে আর তোমার বাচ্চা পাইবে তার বাবার অধিকার। বলো, তুমি সালিশে জিততে চাও? অবশ্যই মাতাব্বর সাহেব, যে কোনোভাবেই ব্যাপারে সালিশ এমনি এমনি তো আর সালিশে জিততে পারবা না। সালিশে জিততে হইলে তোমার অনেক কিছু করতে হইবে। সালিশে জেতার জন্য আমাকে কি কি করতে হবে? আমাকে যা করতে বলবেন আমি তাই করব। প্রথমে যেটা করতে হইব, তোমার মায়ের এখানে রাখা যাইবে না, পাশের রুমে তারা পাঠাই দেবে। কেন? আমার মেয়ে এখানে থাকলে কি সমস্যা? আরে বোকা মাইয়া, পোলা পানের সামনে সবকিছু কম যায় নাকি? যেটা কইছি সেটা করো, পাশের রুমে পাঠাও। মা, তুমি বাইরে গিয়ে দাঁড়ো। চল। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। কিছু পাইতে হইলে কিছু দিতে হয়। তুমি যদি সালিশে জিততে চাও, তাইলে আমার আগে তোমার খুশি করতে হইবে। আমি
আপনাকে কিভাবে খুশি করবো আমি ঠিক বুঝলাম না। আরে বোকা মাইয়া কিছু বুঝে না, আদর দিয়া, সোহাগ দিয়া, ভালোবাসা দিয়া, মহব্বত দিয়া আমার তুমি খুশি করবা। আমি খুশি হয়ে গেলে তুমি সালিশে দেখতে যাইবা, মনির হয়ে যাবে তোমার, আর তোমার মাইয়া হয়ে যাবে বাপের। খবরদার আমার গায়ে হাত দিবেন, নিজে একটা অসভ্য। এই খবরদার, আঙ্গুল ফুটায় কথা বলবা। সালিশে কিন্তু দিতে পারি না কয়ে দিলাম, আমার আগে খুশি করতে হইব, তারপর আয় আয় আমার। খবরদার বলছি, আমরা ধরবেন না। আর আপনি যে কত বড় অসভ্য আমি কিন্তু গ্রামের সবার সামনে সে কথা বলে দেব। ওই দিদি মানে কি কবি তুই? কিচ্ছু হইব না, আমার মুখের উপর কেউ কথা কইব না। আয়। ছাড়েন, ছাড়েন বলতেছি আমারে, ছাড়েন, ছাড়েন আয়, আমারে। চলে। আরামজাদি, আমারে তুই ধাক্কা মেরে গেলি, খারাপ সালিশের তোর এমন অবস্থা করবো তুই চিন্তা করতে পারবি না আমি কি করতে পারি। সুপ্রিয় গ্রামবাসী, আজ যে সালিশে আপনার উপস্থিত হয়েছেন, এই সালিশটা আমি ডাকছি। কেন ডাকছি? কিছুদিন যাবৎ আমাদের গ্রামে অচেনা অজানা এক মহিলার আগমন ঘটে। আমাদের গ্রামের রাস্তাঘাট, দোকানপাট, ঘরে ঘরে এই মহিলার নিয়ে আলোচনা। এই মহিলা কে, করতে এলো, তার পরিচয় কি? আজকে সালিশের মাধ্যমে আমরা তার পরিচয় জানতে পারবো। এই মহিলা, চুপ করে আছো কেন? যা বলো সব সত্য কথা বলবা। যদি মিথ্যা কথা বলো তাহলে পিটাইয়া পিঠের চামড়া তুইরা এই গ্রামটা বার করে দিবে। বলো তুমি কে, কেন আমাদের গ্রামে আইছো? আমার নাম শেফালি। আমার স্বামীর কাছ থেকে স্ত্রীর মর্যাদা নেওয়ার জন্য আর আমার সন্তানের বাবার পরিচয় নেওয়ার জন্য আমি এই গ্রামে এসেছি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তুমি তোমার অধিকার আর সন্তানের পিতার পরিচয়ের জন্য এই গ্রামে আইছো। কার কাছে আইছো সেটা বলো। মনে রাখছি, কারণ মনে আমার স্বামী, আমার সন্তান। মিথ্যা কথা, এই মহিলার আমি চিনি না, এই মহিলার আমি বিয়েও করি নাই। মাদর সাহেব, এই মহিলা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। একদম চুপ করে খাও। তোমার আমি কোনো কিছু জিজ্ঞেস করছি, মাঝখান দিয়ে কথা বলতে গেছো কেন? আচ্ছা তুমি বলো, উনি কোথায়, কোন জায়গায়, কোন সময় তোমার বিয়ে করছিল? যখন আমরা চাকরি করছি তখন আমাদের পরিচয়। আমরা একটা ছোট কোম্পানিতে দুজনেই একসাথে থাকি। সেখানে মনে প্রতিদিন আমাকে দেখতো, আমার সাথে কথা বলতো যে আমাকে ওর ভালো লাগে। আমি প্রথম ব্যাপারগুলোকে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু পরে আমি মনিরের প্রস্তাবে রাজি হই এবং আমরা বিয়ে করি। আমরা মগবাজার একটা কাজী অফিসে বিয়ে করি, তারপর আমরা সেখানে একটা বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করি। আমাদের একটা মেয়ে সন্তান হয়। 2 বছর পর মনির বলে যে তার বাড়িতে আসতে হবে, তার মা প্রচন্ড পরিমাণে অসুস্থ, এটা বলে সেখান থেকে চলে আসে গ্রামে। আর গ্রামে আসার পর না আমার না মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছে, না একটা ফোন করেছে, নাকি নিজে কখন গিয়েছে। আমি বহু কষ্টে গ্রামের ঠিকানা বের করে তারপর এখানে এসেছি। আল্লাহ রে, এই মহিলা সবার সামনে এরকম মিথ্যা কথা বলতে পারে? তোর উপর আল্লাহ ঠেলা পড়বো, গজব পড়বো। মাদর সাহেব, সে আমার সংসারটা ভাঙতে চাইতেছে। আমার কাছে মনে হইতেছে সে ষড়যন্ত্র করে এমনটা করতেছে। আমার কাছে মনে হইতেছে কেউ না কেউ আমার পিছনে ওরে লাগাইছে। আপনারা গ্রামবাসী আছেন, সবাই আছেন, আমিও আপনাদের কাছে বিচার চাই। এই দজ্জাল মহিলার হাত থেকে আমারে বাঁচান। আমি আমার বউর সাথে সংসারটা করতে চাই, শান্তি মতো থাকতে চাই। এই চুপ করো, তুমি এত কথা বলতে, তোমার আর কিছু কথা বলতে হবে না। এই মেয়ে, উনি যে তোমার বিয়ে করছে তার কোনো প্রমাণ আছে? কি? আপনারা তো সবাই দুইজনের কথা শুনলেন, মনিরের কথা শুনলেন আর এই মহিলার কথা শুনলেন। আর এই মহিলা
তার বিয়ের কাবিননামা আমার কাছে দিছে, কিন্তু আপনারা সবাই যাই না অবাক হইবেন যে এই কাবিননামাটা একবারে ভুয়া। না না মাতাব্বর সাহেব, এটা ভুয়া কাবিননামা না, এটা অরিজিনাল কাবিননামা। এই চুপ! আমার কথার মাঝখানে কথা বললে একবারে জানে মেরে ফেলাম করে দিলাম। ঢাকা শহরে নীলক্ষেত নামে একটা জায়গা আছে, সেই জায়গায় এরকম কাবিননামা অহরহ পাওয়া যায়। আমাদের দেশে এখন অনেক ধরনের ধান্দাবাজ বার হয়েছে। তারা কি করে, গ্রামে যাইয়া বাড়িতে বাড়িতে ঘুরা সহজ সরল পোলাপানে টার্গেট করে। তারপরে হেরা দাবি করে যে এই ছেলে আমার স্বামী। শেষে কি করে, তারা কাবিনের টাকা লইয়া কয় এই ছেলের সাথে আমি সংসার করুম না। তারপর তারা কাবিনের টাকা লইয়া চলে যায়। এই মহিলা হলো সেই ধান্দাবাজ গ্রুপের লোক। সে আমগো এই মনিরে টার্গেট করছে। না না বিশ্বাস করুন, আমি কোনো ধান্দাবাজ গ্রুপের কোনো সদস্য না, আমি কোনো ধান্দাবাজ গ্রুপের সদস্য না। আমি খালি এখানে আসছি মনিরের কাছ থেকে স্ত্রীর মর্যাদা নেওয়ার জন্য, আর আমার সন্তানের বাবার পরিচয় পাওয়ার জন্য, আর কিছুই না। আমার স্বামীর পরিচয় মনির না থেকে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছে হাত জোর করি আমার সন্তানের পিতার পরিচয়টা মনিরকে দিতে বলবো। আচ্ছা, মনি হইল আমগো গ্রামের ছেলে, ছোটকাল থেকে তার আমরা চিনি। সে এমন করতেই পারে না। তুই যে ধান্দাবাজি করছ তা প্রমাণিত। তুই যে অপরাধ করছ তার জন্য তার কঠিন শাস্তি পাইতে হইব। আর সেই শাস্তি হইল তার 50টা চূড়া মারা লাগবে, আর এই গ্রামের থেকে তার পার করে দেওয়া লাগবে। আর তার এই যে মেয়ে, এই মেয়ালে আমার বাড়িতে রেখা দিব, আমার বাড়িতে সে কাজ করবে। আজকে বুঝলাম যে মানুষের সত্য কথার কোনো দাম নাই। দাম থাকলে আপনারা এরকম করতে পারতেন না, আমার সাথে করতে পারতেন না। আর এই গ্রামে প্রত্যেকটা মানুষ আপনারা পশু, জানোয়ারকে মানুষের পর্যায়ে পড়েন না, একজনেরা। আর আপনি নিজেকে সাধু ভাবতেছেন না, খুব নীতির কথা বলেন। আপনি নিজেই তো অসভ্য চরিত্রহীন লোক একটা। এই একদম চুপ, কোনো কথা হইব না। কত বড় সাহস আমার গ্রামের মানুষে কই কুচু, আমরা জানোয়ার। এই কইরে সুস্কে পিড়া ছাড়িয়ে এই হালি বাচ্চা একদম মার মার মার। এইখানে মইরা গেলে আমগো সমস্যা হইব। এদের ঘরে ধাক্কা দিয়ে গানতে বার কর। এমনি বার করে দিয়ে এখানে এই তোরা যা, আমি একাই বের করতে পারবো না। যা, এই যা, যা। এই চল। ওরে, তোরা আমি কি কইছিলাম যে এই গ্রাম ছেড়ে চলে যাইতে? খুব ঘাড়তারামি করস না, অধিকার চাস। এই ঘাড়তারামি যদি না করতি এই মাইরগুলা খাইতি না। বাজির কথাবার্তা কিচ্ছু শুনবো না। হ্যালো, এই ব্যথার ওষুধ খাবি, ডাক্তার দেখাইবি, যা। এই টাকা দিয়া যদি আমি ওষুধ খাই আমার গায়ের ব্যথা চলে যাবে, কিন্তু মনের যে ব্যথাটা সেটা কিভাবে যাবে একটু বলবা? ঠিক আছে আমি চলে যাইতেছি, কিন্তু যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাই, দিবা? কি? দেখো, আর কেউ জানুক আর না জানুক, তুমি তো জানো যে আমি তোমার বউ। আর এই মেয়েটা তোমার মেয়ে। আমি কিচ্ছু চাই না, তুমি খালি একবার আমাকে একটু বউ বলে ডাকবা। আর তোমার
মেয়েটাকে একটু কোলে নিয়ে আদর করে দিবা? আমি তোর বউ বলে ডাকতে পারবো না, আর তোর মেয়ের আমি আদর করতে পারবো না। নতুন কোনো নাটক সাজাইবি না, যদি নাটক সাজাস তাহলে গ্রামের পোলাবাইন কিন্তু তোরা ছাড়বো না, একদম শেষ করে ফেলাইবে। একবার একটু বউ বলে ডাকো না। আমার মেয়েটাকে একটু বলো না তো, আমার মেয়ে। আমি পারবো না। জানো আমার মেয়েটা বাপের তো কিন্তু ও না সব সময় বলে যে বাবা কিনে দিবে, ওইটা কিনে দিবে, বাবার সাথে এইখানে যাবো ওইখানে যাবো। মেয়েটা না বাবাটা পছন্দ করে জানো। পায়ে পড়ি একটা আমার মেয়েটাকে একটু কোলে করে মাথায় হাতটা বুলাই দাও, আমি বইরও শান্তি পাবো, আমার কলিজাটা না। তোর আমি কইছি না পারুম না, আর একবার যদি কথা কস তাহলে কিন্তু গ্রামের পোলাবাইন ডাকুম, ডাকে কিন্তু আবার মার খাওয়াম। মা, আমার বাবার দরকার নেই মা। বাবা তোমাকে আবার গ্রামের লোকজনদের মার খাওয়াবে। যে বাবার কাছে আমি আসতে যেতাম, বাবাকে দেখতে যেতাম, কিন্তু সেই বাবাই যদি ওনার মতো হয় তাহলে এমন বাবা আমার চাই না মা। চলো মা, আমরা চলে যাই। মা, আমি কখনো আর বলবো না যে আমাকে বাবার কাছে নিয়ে যাও, আমি বাবাকে দেখতে চাই। কখনো বলবো না মা। চলো মা, আমরা চলে যাই। ওই মহিলাটা তাহলে সত্যি সত্যি তোমার বউ ছিল, তাই না? না মানে আরেকটা মিথ্যা কথা বলে অনেক খারাপ হয়ে যাবে কয়ে দিতাছি। আমি তোমার খুন করে ফেলতে পারি। এখনো সময় আছে, সত্যি কথা করো। ওই মহিলা আপনার বউ ছিল না? আর ওই বাচ্চা মেয়েটা আপনার মেয়ে ছিল, তাই না? শেফালি আমার বউ, আর ওই মেয়েটা আমারই মেয়ে। আমি যখন ঢাকায় চাকরি করতাম তখন ওকে আমি বিয়ে করছি। এটা আপনি কি শুনাইলেন? আমার তো শরীরের পশম দাঁড়ায় গেছে। একটা মেয়ে সত্যি সত্যি আপনার স্ত্রী হবার পরও স্ত্রীর অধিকার আদায়ের জন্য এই বাড়িতে এসে এত কষ্ট করছে। একটা মেয়ে তার বাবার সামনে পায়েও বাবা বলে জড়ায় ধরতে পারে নাই, অথচ এই মহিলার এই বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনারা কত অত্যাচার করছেন। তারে মারছেন, তার মেয়েরে মারছেন, এমনকি শুনছি মাতবর সাহেব তার ইজ্জত হাত দিছে। এতদিন এই মহিলাটার জন্য আমার ঘৃণা হইছে, কিন্তু সে আপনার সত্যি স্ত্রী এই কথাটা জানার পর আমার খুব মায়া হচ্ছে। আর বেচারি কত কষ্ট পায় এই বাড়ি থেকে গেছে। এতদিন আপনারা খুঁজা না পায়া মা মাইয়া রাজারে কত কষ্ট করছে, আর সেই স্ত্রীর আপনি এইভাবে বাড়ি থেকে বাইর করে দিলেন। কত সুন্দর নিষ্পাপ একটা মাইয়া আপনার। আপনি মানুষটাকে পাশান। আপনি আমারে সব সত্যি বলতে পারতেন, সত্যি বলে একটা সমাধান আমি বাইর করতাম। লাগলে আমি ওই মহিলার সাথে সত্যিই সংসার করতাম, তারপর ওই মহিলার আমি বাড়ি থেকে যাইতে দিতাম না। আপনি আপনার বউ আর মেয়ের এই বাড়ি থেকে তাড়াই দিয়ে কত বড় পাপ করছেন সেটা আপনি কল্পনা করতে পারতেছেন না। এই পাপের আপনি কঠিন শাস্তি পাবেন, কঠিন শাস্তি। আমি আগে থেকে শুনছি, আমি কত বড় পাপ করছি। আমি আমার ভুলের বুঝে রাখতে গেলে আমি খুঁজে বাড়ি করে আমার রং তুই আমার
আল্লাহ আপনাকে জীবনও মাফ করবো না। ওই মহিলা আর তার মেয়ে এই বাড়ি থেকে যে পরিমাণ কষ্ট পেয়ে গেছে তাকে অভিশাপই তো আপনারা ধ্বংস হয়ে যাবেন। আর যে লোকটা তার বউ আর বাচ্চারা সবার সামনে অস্বীকার করতে পারে সে অন্য কিছুর লোভে তো আমারও অস্বীকার করতে পারবো। এই লোকের সাথে আমি সংসার করবো না, আমি এই বাড়িতে থাকবো না, আমি আপনারা ছেড়ে চলে যাবো। আশা, আশা প্লিজ তুমি আমার ছেড়ে যাও না। আমি তোমার সাথে সংসার করবো বলেই তো ওরা আমি মাইনে নেই নাই, ওরা আমি বাড়ি থেকে বের করে দিছি। আমারে বাধা দেওয়ার চেষ্টা করবেন না। একটা কথা সবসময় মনে রাখবেন, মন আর আয়না একবার ভেঙে গেলে আর জীবনও জোড়া লয় না। কেউ যাইতে চাইলে তারে জোর করে আটকায় রাখা যায় না। আপনি এই জায়গায় আমারে জোর করে আটকে রাখতে পারবেন না। আপনার বাড়ি থেকে একটা সুতাও আমি নিয়ে যাব না। আমি যাইতেছি গা, কিছুদিনের মধ্যে আপনার ডিভোর্স পেপার পাঠাই দিন। আম্মা, আম্মা, তুমি আমার ছেড়ে চলে গেলা। কেমন আছেন আপনি? ভালো নাই রে মা, কিচ্ছু খাই নাই। খাওয়া নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আজকে দুপুরবেলা আপনি আমার সাথেই খাবেন। আচ্ছা, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? না রে মা, তুমি কে? মনে করে দেখেন, অনেক বছর আগে শ্যাফেলি নামে এক মহিলাকে আপনি বিয়ে করেছিলেন। বিয়ের পর তাকে ঢাকায় ফেলে রেখে চলে আসেন। সে আপনাকে খুঁজতে খুঁজতে তার ছোট্ট মেয়েটাকে নিয়ে আপনার বাড়িতে এসে হাজির হয়। কিন্তু সে তার স্বামীর অধিকার চেয়েছিল, তার মেয়েটার বাবার পরিচয় চেয়েছিল। কিন্তু আপনি এতই নিষ্ঠুর ছিলেন যে আপনি তাকে বাড়িতে পর্যন্ত ঢুকতে দেননি। তাকে মারধর করে যত রকমের অত্যাচার আছে সব করে তাকে বাসার থেকে বের করে দিয়েছিলেন। চলে যাওয়ার আগে শুধু একবার আপনার মুখ থেকে বউ ডাকটা শুনতে চেয়েছিল। আর আপনি এতই নিষ্ঠুর, এতই নির্মম যে তাকে বউ পর্যন্ত ডাকেননি, সে পরিচয় তাকে দেননি। আর বইলো না রে মা, কষ্টে কষ্টে আমার বুকটা ফাইটে যাইতেছে। আমি শেফালির মনে আঘাত দিছি, তার সাথে আমি বেইমানি করছি, আর আমি বাড়ি থেকে বের করে দিছি। শেফালির একটা সন্তান হয়ে আমি স্ত্রী আর সন্তানের মর্যাদা না দিয়া আমি পাপ করছি রে মা, পাপ করছি। সে হতভাগী শেফালি মেয়ে, যে কিনা তার মায়ের হাত ধরে বাবার বাড়িতে এসেছিল বাবার পরিচয় শুনে। তুমি মুক্তা, আমার মাইয়া, আমি তোমাদের সাথে কত খারাপ আচরণ করছি, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিছি। আমারে তুই আমারে মাফ করে দে মা। একদিন ধরে আমি মায়া হিসেবে মাইনা নেই নাই। আজকে সবার আমি চিৎকার করে কম, তুই আমার মাইয়া, আমি তোর বাপ। বাবা গো, ও বাবা, আজকে আনন্দে দুঃখে আমার হয়ে যেতেছে বাবা। কিন্তু বাবা, আপনার এই অবস্থা কেন?
মারে, যেদিন তোরে আর তোর মারে বাড়ি থেকে বের করে দিলাম, সেদিনই আমার আগের বউ সবকিছু যাই না চাই না আমার ছেড়ে চলে যায়। সেদিনই আমার মাও মরে যায়। তারপর থেকে আমি খাইয়া না খাইয়া আমি দিন পার করতে থাকি। আস্তে আস্তে আমার শরীরে বল চলে যায়। গ্রামের মানুষ বুঝতে পারে যে আমার অবস্থা ভালো না, শরীরের অবস্থা ভালো না। তারা সবাই আমার বাড়ি থেকে বের করে আমার বাড়িটারে যা কিছু আছে সব কিছু দখল করে নেয় রে মা। তারপর থেকে আমি রাস্তায় রাস্তায় ঘুরি, মানুষের কাছ থেকে আমি সাহায্য খাই। মানে তোর মার সাথে আমি খারাপ ব্যবহার করছি, সেটা শাস্তি আমি পাইতেছি। মা, তোমার মার কাছে আমার নিয়ে চলো, আমি ওর পায়ে ধরে মাপ চাবো, আমার ভুল স্বীকার করবো। আমি ভুল স্বীকার করব। ও যদি আমার মাফ না করে, আল্লাহ আমার মাফ করবো না। তুমি তাড়াতাড়ি আমার নিয়ে চলো মা, নিয়ে চলো। আমার মার কাছে তো আপনাকে নিয়ে যেতে পারবো না বাবা। কেন? আমার মা তো এই দুনিয়া নাই বাবা। সে তো অনেক আগে আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে একা করে দিয়ে গেছে বাবা। আমার মা তো মরে গেছে। এটা তুমি কি কইলা মা? শিবালি মরে গেছে? কবে মরে গেল শিবালি? আপনার মার খাওয়ার পরে আমার মা অনেক অনেক অসুস্থ হয়ে যায়। মামারা তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু ওই দিন হাসপাতালে থাকার পর মা মারা যায়। মারা যাওয়ার আগে আপনার জন্য অনেক দোয়া করে গেছে, আপনাকে অভিশাপ দেয়। আর আমাকে কি বলছে জানেন? আমাকে বলছে রাগ, ক্ষোভ, কোনো কিছু না রাখি। আমি যেন আপনাকে না রাখি, আপনাকে এত করে না দেয়। মা মারা যাওয়ার পর আমার মামারা আমাকে লেখাপড়া শেখায়। বাবা, আমি এখন অনেক বড় সরকারি চাকরি করি। ও বাবা, আমি আপনাকে নিতে আসছি বাবা, যাবে না আমার সাথে? আমি যাবো, কিন্তু তার আগে তোমার মায়ের কবরের মাঝে আমার একবার দিয়ে যাও মা। আমি তোমার মায়ের কবরের মাঝে দাঁড়ায় জিয়ারত করবো। তুই হাত তুলে তার জন্য আমি দোয়া করবো। আমি আমার ভুলটা স্বীকার করবো কবরের সামনে গিয়া। চলেন বাবা।